সর্বশেষ একটাই কথা, শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, এই খুনের যারা পরিকল্পনা করেছে, খুনে যারা সহায়তা করেছে এবং এখন পর্যন্ত খুনিদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করার চেষ্টা করছে, তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করা হোক। এর বাইরে আমাদের আর কোনো দাবি দেওয়া নেই। একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে শহীদ ওসমান হাদি বা হচ্ছে জুমা জাবেরকে থামিয়ে দিলে হয়তো ইনকিলাবের যে আজাদির যাত্রা সেইটা সম্ভবত থেমে যাবে। আপনাদেরকে একদম এই সরাসরি একটা ঘোষণা দিয়ে দিলাম, আপনারা পারলে ইনকিলাব মঞ্চের এই যাত্রাকে থামিয়ে দেখান, পারলে এইটা থামিয়ে দেখান। একটা ঘোষণা দিয়ে যাই, ইনকিলাব মঞ্চ আগে যেই পরিমাণ কাজ করছে তার থেকে শতগুণ বেশি শক্তি নিয়ে, শতগুণ বেশি সাহস নিয়ে আগামীর দিনের রাজপথে তার দায়িত্ব পালন করবে। এতে ইনকিলাব মঞ্চের ভাই বোনদেরকে যদি শাহাদাত বরণ করতে হয়, তাদেরকে যদি অন্যায়ভাবে জেল জুলুমের শিকারও হতে হয়, তারা এইগুলোকে কোনোভাবেই পরোয়া করে না। আপনারা চেষ্টা করে দেখতে পারেন, ইনশাআল্লাহ কোনোভাবেই সফল হবে না। বাংলাদেশে যে ইনসাফের লড়াই শুরু হয়েছে, বাংলাদেশে যে আজাদির লড়াই শুরু হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যেই আন্দোলন শুরু হয়েছে, সীমান্ত সুরক্ষার ব্যাপারে বাংলাদেশের জনগণ যেভাবে সমস্বরে আওয়াজ উঠাচ্ছে, সেইগুলোকে কোনোভাবেই আধিপত্যবাদ দিয়ে রুখে দাঁড়ানো যাবে না। আমরা বাংলাদেশের জনগণ যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ রয়েছে, ততদিন পর্যন্ত আমাদের সার্বভৌমত্বের ব্যাপারে, আমাদের স্বাধীনতার ব্যাপারে, আমাদের ইনসাফের ব্যাপারে কথা বলে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। প্রথমত আপনারা জানেন যে আওয়ামী লীগের সবাই তো এখন বর্তমানে পলাতক রয়েছে, তার তো আর কোনো কাজ নাই, তার তো সারাদিন ওই ফেসবুক, তার তো সারাদিন ওই ইউটিউব, এইগুলো নিয়েই কাজ। সে তো রাস্তায় বের হইতে পারতেছে না। সুতরাং সে যেই কাজটা করতেছে, বারংবার রিপোর্ট দিয়ে আমাদের আইডিগুলো নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ইতিপূর্বে একবার আমার আইডিতেও আমি বেশ কিছুদিন লগ ইন করতে পারি নাই, এবং আমাদের বিভিন্ন ভাই বোন এবং ইনকিলাব মঞ্চের পেজগুলো তাদের অত্যাধিক রিপোর্টের কারণে আমাদের এগুলোতে লগ ইন করতে আমাদের সমস্যা হচ্ছিল। একটা কথা আপনাদেরকে আরেকটা জানাই, পুলিশের কাছে আমাদের যেই ফোনগুলো রয়েছে, যমুনার সামনে থেকে আমাদের যেই ফোনগুলো তারা নিয়েছে, ওইখানে যেই আইডিগুলো লগ ইন করা ছিল, আস্তে আস্তে সেই আইডিগুলো হারিয়ে যাচ্ছে। সেইগুলোর নিয়ন্ত্রণ আমরা হারিয়ে ফেলছি। তাদের কাছে বারংবার অনুরোধ করা সত্ত্বেও তারা এখন পর্যন্ত আমাদের সেই ফোনগুলো আমাদের কাছে হস্তান্তর করছে না। তো আমাদের কাছে এটা অত্যন্ত আশঙ্কার বিষয় যে ভিতর থেকে কেউ এই কাজগুলো করবার চেষ্টা করছে কিনা। সেকেন্ড যেই ব্যাপারটা, সেটা হচ্ছে গতকালকে আপনারা জানেন যে ইফতারের পরেই আমরা এখানে শহীদ ওসমান হাদির যখন হত্যাকারীরা আমরা শুনতে পেয়েছি গ্রেপ্তার হয়েছে, তার পরবর্তী সময়ে আমরা একটা বিক্ষোভ মিছিল করেছি এবং রাজু ভাস্কর্যে গিয়ে আমরা বক্তব্যে বলেছি যে তাদেরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে এর পিছনে কারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ পূর্বক বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু গতকাল থেকে এক ধরনের একটা প্রোপাগান্ডা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চ নাকি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার হওয়ার পরে তারা নিশ্চুপ হয়ে গেছে। তাহলে এই যে মিছিল মিটিং, এইগুলো তো আমরা দেখেছি আপনারা প্রচার করেছেন, তাহলে তারা কি এইগুলো দেখতে পায় না, নাকি তারা দেখতে পেয়েও বধির হয়ে গেছে? আল্লাহ তাআলা একটা কথা কোরআনে একটা কথা বলছে যে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন মানুষের অন্তরকে এমনভাবে মুহুর মেরে দেয়া হবে, তখন তারা সত্যের পথে আর জীবনে চাইলেও আসতে পারবে না। আমার কাছে মনে হয় যে এই লোকগুলোর অন্তরে মুহুর মেরে দেওয়া হয়েছে, তারা এখন আর সত্য দেখতে পায় না। জি, আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। থেকে যে প্রশ্নটা সবার মনে মনে চলছে, আপনাদের এই আজকেও আপনারা সংবাদ সম্মেলনে বললেন যে জাতিসংঘের যে বিচার প্রক্রিয়াটা ওটাও চালু রাখতে বললেন। আপনাদের এই যে সন্দেহের পিছনে বড় কারণটা কি? যদি কারোর নাম ধরে বললেন যে নেতারা ছিল, নেতাদের নির্দেশে অনেকে আপনাদের কটূক্তি করছে। তো অন্তর্বর্তীকালীন সরকারের টাইমে একটা বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল, বিএনপির টাইমে হত্যাকারীকে আমরা দেখতে পেয়েছি গ্রেফতার করা হয়েছে। তারপরও আপনাদের যে সন্দেহ যে বিচারিক প্রক্রিয়া নষ্ট হতে পারে বা জাতিসংঘের যেটা নিরপেক্ষ বিচার হচ্ছে, এই কারণটাকে যদি একটু পরিষ্কার করে দেওয়া হয়। এই কারণটা এর আগেও আমরা বেশ কয়েকবার পরিষ্কার করেছি। শহীদ ওসমান হাদিকে যেই দিন গুলি করা হয়েছে সেই দিন রাত 11টার সময় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে ফোন করে আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে ওই রাস্তার সিসিটিভি ফুটেজটা আমরা তাদেরকে দিতে পারবো কিনা, নাম্বার 1। নাম্বার 2, শহীদ ওসমান হাদি যখন শাহাদাত বরণ করেন তখন আমরা শহীদ ওসমান হাদির
যখন তাকে কবরস্থ করবার পরে শাহবাগে অবস্থান করলাম, তখন আমাদের যে আন্দোলন যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারিক প্রক্রিয়াটা যাতে দ্রুত সম্পন্ন হয়, এই জন্য আমাদেরকে বলা হইল গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যে আপনাদের এইখানে যদি আপনারা অবস্থান করেন, আমরা খবর পাইছি যে এইখানে বোম ব্লাস্ট হইতে পারে, সুতরাং আপনারা বাসায় ফিরে যান। আপনারা যদি বাসায় না যান তাহলে আমরা বলবো যে আপনাদেরকে আমরা জানাইছিলাম কিন্তু আপনারা জান নাই, যার কারণে এই ঘটনা ঘটছে। নাম্বার 2। নাম্বার 3, চার্জশিট দাখিল হওয়ার কথা ছিল 7 তারিখ। 6 তারিখে ডিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এই চার্জশিট দাখিল করা হয় সংবাদপত্রের দিকে, কিন্তু আমরা এগুলোর ব্যাপারে কিছু জানি না। নাম্বার 4, এখন পর্যন্ত আমাদের সাথে যেই কোয়ার্ডিনেশন করে কাজগুলো করবার কথা ছিল, যোগাযোগ করে, এখন পর্যন্ত আমাদের সাথে ওইভাবে যোগাযোগ করে মামলার কাজগুলো বাস্তবায়ন করা হচ্ছে না। আদালত আমাকে জিজ্ঞেস করছে যে কোন তদন্ত সংস্থা দিয়ে আপনি তদন্তের কার্যক্রম পরিচালনা করতে চান। এইটা তো রাষ্ট্র ঠিক করবে যে কোন তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করাইলে শহীদ ওসমান হাদির প্রকৃত হত্যাকারীরা ধরা পড়বে। নাম্বার 5, পুলিশের পক্ষ থেকে বলা হইল যে মেঘালয় পুলিশ শহীদ ওসমান হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করছে। পরবর্তীতে মেঘালয় পুলিশ প্রত্যাখ্যান করলো যে তারা এই ধরনের কাউকে গ্রেফতার করে নাই। নাম্বার 6, ডিবি পুলিশ যে চার্জশিট দাখিল করলো, সেই চার্জশিটের মধ্যে তারা একজন ওয়ার্ড কমিশনারকে নিয়ে আসছে, যেই ওয়ার্ড কমিশনারের সাথে শহীদ ওসমান হাদির যিনি গুলি করেছে সেই গুলিকারীর সম্পর্ক কি সেইটার কোনো উল্লেখ চার্জশিটের মধ্যে নাই। এই যে গুলিকারী ফয়সাল করিম মাসুদ, তিনি যে সিঙ্গাপুরে বসে মাহবুবুল করিম হানিফের সাথে যেই মিটিং করেছে, নানকের সাথে যেই মিটিং করেছে, সেই মিটিংয়ের ব্যাপারে চার্জশিটে কোনো তথ্য নাই। এমনকি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ব্যাপারে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কিভাবে এই খুনের সাথে সম্পৃক্ত সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট রূপরেখা চার্জশিটের ভিতরে ছিল না, যার কারণে আমরা তখন আদালতে এই চার্জশিটকে নারাজি দিয়েছিলাম এবং পুনঃ তদন্তের জন্য আবার আবেদন করেছিলাম, যার কারণে এই তদন্তের ভার সিআইডির কাছে গিয়েছে। তো যেই প্রশাসনের পক্ষ থেকে বারংবার আমাদেরকে এই হত্যাকারীদেরকে বা বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে হাদির হত্যার বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার যেই প্রচেষ্টা আমরা ফেসবুকে দেখি, সেই জায়গা থেকে আমাদের একটা আশঙ্কা থেকে যায় যে প্রশাসন চাইলেও এই হত্যার সুষ্ঠু তদন্ত করতে তারা সক্ষম কিনা। এই জন্য আমরা জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার একটা তদন্ত করবার জন্য তাদেরকে বলছি, বিচার করবার জন্য তাদেরকে বলি নাই। পৃথিবীতে এর পূর্বেও বেনজির ভুট্টো, রফিক হারিরির মতো লোকদের তদন্তের কাজ জাতিসংঘের অধীনে হয়েছে এবং বিশ্ব মিডিয়ায় শহীদ ওসমান হাদিকে, শুধু আমরাই নয়, বিশ্ব মিডিয়া শহীদ ওসমান হাদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি হিসেবেই তারা মনে করেছেন। সুতরাং বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা, এই সকল ইস্যু সলভ করার জন্য শহীদ ওসমান হাদির হত্যার একটা সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। সেই জন্যই আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছিলাম যে জাতিসংঘকে যাতে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের ভার জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয়। জি, আর কার কোনো প্রশ্ন? জি, আপনি কি সাংবাদিক? সাংবাদিক ছাড়া এখানে, এটা তো সংবাদ সম্মেলন করতেছি। জি।